কৃষকের সেবায় ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আলোচনা করব জল অপচয় রোধে বাঁচবে জল সংকট, বাঁচবে কৃষি। পৃথিবীর জলের উৎস যদি আমরা দেখি যে সমুদ্র মহাসাগরে রয়েছে 97.08%, হিমবাহ বরফে রয়েছে 2.15%, অ্যাটমসফেরিক যে বায়ুমণ্ডলে বাষ্পতে রয়েছে 0.006%, এবং ভূগর্ভস্থ যে জল রয়েছে 0.635%, আর নদী, হ্রদ, পুকুর, জলাশয় এগুলোতে রয়েছে 0.001%। আমরা যদি জলের একটা স্ট্যাটিস্টিক্স দেখি যে মোট ব্যবহারযোগ্য পৃথিবীর জল হচ্ছে 144 কোটি ঘন কিলোমিটার, এবং কোন কোন খাতে কত জল ব্যবহার করে যদি দেখি তাহলে কৃষিকাজে 69%, শিল্প কাজে 23%, এবং গৃহস্থলী কাজে 8% ব্যবহার করা হয়। আমাদের যা সঞ্চিত জল রয়েছে সে তুলনায় আমাদের যে ব্যবহারযোগ্য জলটা কিন্তু অনেক বেড়ে যাচ্ছে, যার জন্য বলছি আগামী 2025-30 সালে আমাদের সরবরাহ কম হয়ে যাবে এবং বিশাল একটা চিন্তার বিষয় হবে, কারণ চাহিদাটা অনেক বেড়ে যাচ্ছে। এখন বলছি এই যে জলের যে ক্রাইসিস, যে অভাব, এটা একটা অশনি সংকেত দিচ্ছে যে ভয়ঙ্কর সেদিন আসতে দেরি নেই, যেদিন চাহিদা যোগানকে টপকে যাবে। এবং তৃতীয় বিশ্বযুদ্ধ যদি হয় তাহলে সেটা হবে ওয়ার ফর ওয়াটার, জল যুদ্ধ, অর্থাৎ জলের দখলদার। এবং পশ্চিমবাংলার যদি পুরুলিয়া, বাঁকুড়া ছাড়াও পূর্ব বর্ধমান এবং আপনার অনেক উত্তর দিনাজপুরের কিছু কিছু জায়গা, বেশ কিছু জেলায় কিন্তু আপনার বিশেষ করে জলের যে ভূগর্ভস্থ জল সেটা কিন্তু আস্তে আস্তে কমে আসছে এবং হালকা থেকে মাঝারি ধরনের সংকট কিন্তু দেখা দিচ্ছে। এবং বেশ কিছু মেট্রো শহরে আমরা দেখছি যে ভূমিস্তরে জলস্তর নেমে আসছে, এবং এটা শুধু যে আপনার ভূমিকম্পের আশঙ্কা সৃষ্টি করছে তা নয়, কারণ এই জলের সঙ্গে যেহেতু ডিপার লেয়ার থেকে, গভীর জল স্তর থেকে জলগুলো তোলা হচ্ছে, সেখানকার যে আর্সেনিক, ফ্লোরাইড এগুলো থাকছে সেগুলো কিন্তু ওই গভীর জায়গা থেকে উপরের লেয়ারে চলে আসছে এবং উপরের জলের সঙ্গে সংক্রামিত হচ্ছে। এবং এই মুহূর্তে বলছে 60 কোটি ভারতীয় জলসংকটের সম্মুখীন। নিরাপদ জলের অভাবে প্রতি বছর নাকি 2 লক্ষ মানুষ মারা যাচ্ছে, এবং 2030 সাল নাগাদ আমরা দেখা যাচ্ছে যে এই ট্রেন্ড যদি চলে তাহলে জলাভাব কিন্তু তীব্র হবে। এবং আমাদের এই যে বিভিন্ন তথ্য থেকে আমরা জানতে পারি যে বেহিসাবি উত্তোলন এবং ভূগর্ভস্থ জলের যে নিঃশেষ, এবং তার ফলে আর তা শুধু তাই নয়, বলছে 70% ভূগর্ভস্থ জল সংক্রামিত হয়ে যাচ্ছে, এবং যদি তা চলতে থাকে তাহলে স্রেফ জলের অভাবে আগামীতে উৎপাদন মার খাবে। এবং আমরা যদি 2050 সাল নাগাদ যদি দেখি তাহলে জাতীয় আয় কিন্তু আমাদের কমতে শুরু করবে। আমরা জানি যে পৃথিবীর 3 ভাগ জল এবং 1 ভাগ স্থল, কিন্তু দেখা যাচ্ছে ব্যবহারযোগ্য এবং অন্যান্য যে আপনার কাজ যে কাজ আমরা জল ব্যবহার করি তার মাত্র 1%-এর কম। অর্থাৎ সাধু জল হচ্ছে মোট যে জল অ্যাভেলেবেল আছে তার থেকে 2.5%-এর কম। সুতরাং আমাদের যদি দেখি যে ভূগর্ভস্থ জল কেন কমছে, যে আপনার অপরিমিত অযথা জল ব্যবহার করা হচ্ছে এবং কোনো বৈজ্ঞানিক ভিত্তি থাকছে না, এবং জলের যে রিচার্জ করা হয় সেই রিচার্জের যে ছিদ্রগুলো সেগুলো বন্ধ করে দিচ্ছি, কারণ অধিকাংশ জায়গায় সিমেন্টিং করে আমরা বাড়ি ঘরে আশেপাশে সব সিমেন্টিং করে দিচ্ছি, জল ঢোকার জায়গা থাকছে না, সে কিন্তু জায়গাগুলো বন্ধ হয়ে যাচ্ছে। উষ্ণায়নের ফলে কি হচ্ছে, এই জল চক্র কিন্তু বিশাল সমস্যা হচ্ছে, এবং দেখা যাচ্ছে সেখানে নতুন জল তৈরি হচ্ছে না। কারণ কি, এই জল চক্র চলতে চলতে তার মাঝ পশ্চায় থেমে যাচ্ছে। এর ফলে কি হচ্ছে না, আমাদের কিন্তু জলের একটা ভিসিয়াস সাইকেল বা ক্লাইমেটিক সাইকেলের জন্য বা ক্লাইমেট চেঞ্জ, গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য জলের একটা বিশাল ক্রাইসিসের দিকে চলে যাচ্ছে। শুধু তাই নয়, বলছে মানুষ জল নষ্ট করছে হয় দূষণের কারণে, অপচয় করে, এবং প্রকৃতির জল চক্রটি মানুষ সম্পূর্ণ হতে দিচ্ছে না। ফলে জল ব্যবহৃত হচ্ছে কিন্তু নতুনভাবে তৈরি হচ্ছে না। বাড়ছে জলের চাহিদা, সঙ্গে সঙ্গে আমরা জানি জনসংখ্যা বাড়লে যদি জলের চাহিদা বাড়ে, কিন্তু দেখা যাচ্ছে যে হারে জনসংখ্যা বেড়েছে 4% হারে, সে তুলনায় মানুষের জলের চাহিদা বেড়েছে 6% হারে। অর্থাৎ অন্যরকম সব চাহিদা, অর্থাৎ মানুষের ভোগের, ধন ধারণের লাইফস্টাইল চেঞ্জ হয়ে যাচ্ছে। অর্থাৎ জলাভাব, চাহিদা বেশি, যোগান কম হয়ে যাচ্ছে, এবং জীবন ধারণ পাল্টে গেছে। আগে দেখা যাচ্ছে যে মানুষ যেখানে স্নান করতো কুয়ো বা টিউবওয়েলে 30 থেকে 40 লিটার জল হতো, এখন অধিকাংশ জলই পাইপ লাইনের মাধ্যমে তারা জল পাচ্ছে, বাড়িতে শাওয়ার, এবং এর ফলে 100 লিটার জল নষ্ট করছে। প্রচুর পরিমাণে জল, অর্থাৎ যে ব্যবহারযোগ্য জল আসছে তাতে কিন্তু 50% জল কিন্তু নষ্ট হচ্ছে। দেখি জলের যে ব্যবহার ছিল পানীয় জল হিসেবে, গৃহস্থলীর কাজে, শিল্পের কাজে, এগ্রিকালচারের কাজে হিউজ জল ব্যবহার করা হয়। কারণ কি, বিগত শতাব্দী থেকে পপুলেশন 4 গুণ যদি বেড়েছে, আমাদের জলের চাহিদা বেড়ে গেছে 6 গুণ। আর আমাদের যে এগ্রিকালচার টেকনোলজি, কারণ জনসংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে খাদ্যের চাহিদা মিট আপ করার জন্য আমাদের কৃষি প্রযুক্তি চেঞ্জ হয়েছে,
হাই ইল্ডিং ভ্যারাইটি, হাইব্রিড ভ্যারাইটিগুলো চাষ করছি, যেগুলো হচ্ছে প্রচুর জল এবং ফার্টিলাইজার সারের চাহিদা বেশি, এবং এগুলোর ফলে কী হচ্ছে, হিউজ জল আমরা কিন্তু আন্ডারগ্রাউন্ড জল ব্যবহার করছি। এবং দেখা যাচ্ছে আমাদের শুখা মরশুমে যেখানে আপনার অন্যান্য ফসল চাষ করা যেত আর কি, সেখানে আমরা করছি কি, যে বোরো ধানটা চাষ করছি। এখন বোরো ধানের জলের চাহিদা অন্যান্য ফসলের থেকে অনেক বেশি। যেমন বোরো ধানের জলের চাহিদা 60 থেকে 70 একর ইঞ্চ, সেখানে যদি অন্যান্য ভুট্টা যদি করি 18 থেকে 20 একর ইঞ্চ। এখন সেই তুলনায় আমরা সেটা গৃহস্থলী কাজে লাগাচ্ছি, এবং দেখা যাচ্ছে যে এত বিশ্ব উষ্ণায়নের ফলে হিমবাহ গলে যাচ্ছে, ফলে স্নোপের নদীর জল কিন্তু কমতে শুরু করেছে। এবং শুধু তাই নয়, জলচক্র সম্পূর্ণ না হওয়ার ফলে ঠিকঠাক কিন্তু জল তৈরি হচ্ছে না, কমছে সবুজ, কমছে আপনার জল, এবং নগরায়নের ফলে প্রচুর গাছ কাটা হচ্ছে, বোঝানো হচ্ছে জলাভূমি, এবং মাথাপিছু গাছের সংখ্যাও কমতে শুরু করেছে। যেখানে আমাদের ভারতে রয়েছে মাথাপিছু গাছ হচ্ছে মাত্র 28টা, কিন্তু বিশ্বে ওয়ার্ল্ড রেকর্ড দেখা যাচ্ছে 422টা। বিভিন্ন নদী থেকে অবৈজ্ঞানিকভাবে যে আমরা নদীর যে ফুসফুস অর্থাৎ বালি তোলা হচ্ছে, এবং যার ফলে জল সঞ্চয়ে কিন্তু বিশাল একটা বাধা সৃষ্টি হচ্ছে। এবং জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে যে হাইব্রিড চাষ, শুখা মরশুমে বোরো ধানের চাষ, এগুলো কিন্তু বা বর্ধিত খাদ্যের চাহিদা সামাল দিতে গিয়ে এই বোরো ধানের চাষ করার ফলে কী হচ্ছে না, মাটির তলার জল কিন্তু আমরা বেশি ব্যবহার করে ফেলছি। জল যে আমরা কল খুলে ব্রাশ করি, প্রচুর পরিমাণে জল কিন্তু আমরা জলে অপচয় করি। এবং শুধু তাই নয়, যে আমরা যদি খরা মরশুমে বোরো ধানের পরিবর্তে আমরা যদি দেখি যে বোরো ধানের জলের চাহিদা 60 থেকে 70 একর ইঞ্চ, সেই তুলনায় কিন্তু আমরা সেখানে ভুট্টা, গম, মাস্টার্ড বা ডাল শস্য সবজি করলে অনেক কম জল করতে পারি। যেখানে প্রথমত হচ্ছে জল সম্পদ ঠিক রাখতে বোরো ধানের পরিবর্তে আমরা কম জল লাগে যেগুলো ভুট্টা, জোয়ার, বাজরা এগুলো লাগবো। আমরা জল অপচয় রোধে বাঁচবে কৃষি, এটা হচ্ছে যে আমরা জানি যে 1 কেজি চাল তৈরি করতে যে পরিমাণ জল লাগে 300 থেকে 400 লিটার, সে তুলনায় ভুট্টা ক্ষেত্রে লাগে 15 থেকে 17 লিটার। মানুষের খাদ্যাভ্যাসে যে পরিবর্তন করা দরকার, কারণ এখন দেখি যে আমরা দুবেলা কিন্তু সকলে ভাত খাই না, একবেলা ভাত, একবেলা তো রুটি বা ভুট্টা, ছাতু এসব খাওয়া উচিত। এখন যদি জল সঞ্চয়ের থেকে আমাদের বেশি জোর দিতে হবে জল সংরক্ষণের দিকে, এবং জল পদচিহ্ন বা ওয়াটার ফুটপ্রিন্ট বলে একটা আমরা সূচক আছে, যেটা ব্যবহার করে নির্দিষ্ট এলাকার মধ্যে মোট পানীয়, দূষিত এবং স্বাদু জলের পরিমাণটা নির্ধারণ করব, এবং এই ওয়াটার ফুটপ্রিন্টের মাধ্যমে স্বাদু জলের যে সূচকটা আমরা ইন্ডিকেট করব। মাটির নিচ থেকে যে লাগাম ছাড়া জল তোলার যে অভ্যাস, সেটাকে অবশ্যই কিন্তু আমাদেরকে কমাতে হবে, এবং ভূগর্ভস্থ জলের যে রিচার্জটা অর্থাৎ বৃষ্টির জল সংরক্ষণ, পুকুর নালা সংস্কার, এবং চেক ড্যাম, সেচ কুয়ো খনন, এগুলো যদি আমরা করতে পারি, এবং যে প্রাকৃতিক অ্যাকুইফারগুলো ঠিকঠাক রাখতে পারি, তার জলের যোগানটা কিন্তু বাড়বে। জল দূষণ কমাতে হবে, যার জন্য আমরা জৈব চাষ করব, এবং অতিরিক্ত জল চাহিদা সম্পন্ন ফসলগুলো চেঞ্জ করব। জৈব চাষ করে যদি অর্গানিক রাইস করি, সেখানে দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে জল কিন্তু সাশ্রয় হয়, 50% জল প্র্যাকটিস যেগুলো রয়েছে, যে সেচের যে প্র্যাকটিসগুলো, সেগুলো আমরা চেঞ্জ করব। আমরা আছে ড্রিপ ইরিগেশন, স্প্রিংলার ইরিগেশন, রেনগান ইরিগেশনগুলো রাখবো। এখনকার যে প্রিন্সিপাল হচ্ছে ফিড দ্য প্ল্যান্ট নট দ্য সয়েল, অর্থাৎ রুট জোনে আমরা জল দেবো, গোটা মাঠ কিন্তু সেচ দেওয়া দরকার নেই। বা চিপে যে সেচ পাইপ থাকে তার লিকেজগুলো ঠিকঠাক দেখতে হবে, এবং পাইপে এবং কিছু যাবে না। আর বিশেষ বলছি, জল যদি আমরা অবৈজ্ঞানিকভাবে প্রচুর পরিমাণে ব্যবহার করি, তাহলে কি হচ্ছে, ডিপার লেয়ার থেকে যে আর্সেনিক এবং ফ্লোরিন আসবে, সে সম্বন্ধে মানুষকে আমাদের সচেতন করতে আমরা বিন্দু সেচ, ড্রাইল্যান্ড ফার্মিং, ভুট্টা, গম বাড়াবো, হাইল্ডিং দেশি ভ্যারাইটি বাড়াবো, এবং তারপর হচ্ছে বৃষ্টির জল, ছাদের জল এগুলো সংরক্ষণ করব, এবং ফসলকে যে মালচিং বলা হয়, আচ্ছাদন, সেটা করে গ্রাস টার্পিং করব, ঘাস দিয়ে আচ্ছাদন বা খড় দিয়ে বা পোয়াল দিয়ে আচ্ছাদন করে দেবো মাটিকে, তাহলে সেখান থেকে জল কিন্তু বাষ্পীভূত মানে জল সংরক্ষণ হবে। মাটির তলা জল আজকে মাটির সোনার মতোই আপনার মূল্যবান, সেই জলকে শুধু পানি হিসেবে ব্যবহার করতে হবে, অযথা নষ্ট করলে হবে না। ভূগর্ভস্থ জলের ব্যবহার সীমিত করে আমরা কিন্তু আর্সেনিক এবং ফ্লোরাইড দূষণটাকে মুক্ত করতে পারবো। নিত্য ব্যবহার্য জলের অতি ব্যবহার এবং অপব্যবহার বন্ধ করতে হবে, এবং জলকে নির্মল ও সংরক্ষিত রেখে সচেতনতার মাধ্যমে ভবিষ্যৎ সভ্যতার অস্তিত্বকে অটুট রাখতে হবে। আমরা এদিকে জানবো যে কনজারভেশন এগ্রিকালচারে যাব, আমরা বিভিন্ন যে ফার্মিং প্র্যাকটিসগুলো রয়েছে সেগুলো চেঞ্জ করব, শস্য বৈচিত্র্যকরণ করব, আমরা ক্রপ কভার ক্রপ, মালচিং ক্রপ করব, এবং হচ্ছে সুসংগত চাষ পদ্ধতি, ইন্টিগ্রেটেড নিউট্রিয়েন্ট ম্যানেজমেন্ট করব, এবং যেখানে ম্যানেজমেন্ট এবং হচ্ছে টোটাল ওয়াটার টেবিলটাকে ঠিক রাখবো, এবং কৃষিজ বনায়নের মাধ্যমে যে আমাদের জলের সঞ্চয়টা বাড়াবো। SRI পদ্ধতি, সিস্টেম অফ রাইস ইন্টিগ্রেশন ফলো করবো, তো খুব কম জলে লাগে। আমরা মাইক্রো ইরিগেশন যেটা রয়েছে তার সঙ্গে মানে ফার্টিলাইজার মিক্স করে ফার্টিগেশন করতে পারি। আর হচ্ছে প্রোটেক্টেড সংরক্ষিত চাষবাস করব। আমরা যেটা হচ্ছে ইন্টিগ্রেটেড
ক্রপ লাইভস্টক ফার্মিং করব, শস্য বৈচিত্র্য ফসলের ধ্যান ধারণা, অর্থাৎ ধানের পরিবর্তে যদি আমরা ভুট্টা, বার্লি, সরঘাম, পার্ল মিলেট, স্যাফ্লাওয়ার, তারপরে লিনসিড এগুলো করব। আমরা ফিঙ্গার মিলেট করব, সয়াবিন করব, সূর্যমুখী করব, অরহর করব, চিকপি অর্থাৎ ছোলা করব এবং ফিল্ড বিন বা ল্যাথারাস করব। আমরা সিসেম তিল করব, মুগ করব, ডাল শস্য যেগুলো গ্রাউন্ডনাট, বাদাম, তারপরে রয়েছে আপনার রাজমা, মসুর, কালো কলাই, সর্ষেগুলো করব। এছাড়া আর কিছু কিছু রয়েছে সবজি জাতীয়, যেমন রয়েছে আমরা সজনে করব, আমরা ওল করতে পারি। নতুন নতুন টপিক নিয়ে আলোচনার জন্য আমাকে আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করুন।